ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লার্নার টিউটোরিয়ালস। আজকের বিষয় অষ্টম শ্রেণীর তাপ সঞ্চালন এবং তাপের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থ, অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের ভৌত বিজ্ঞান পোর্শনের তাপ এই চ্যাপ্টারের একটা অংশ। আজকে তাপের সঞ্চালন তার একটা ইন্ট্রোডাকশান হবে। মূলত এই ক্লাসে তাপের সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থের আলোচনাটাই হবে। যারা আগে এই চ্যানেলটা দেখোনি তারা চ্যানেলটার কন্টেন্টটা দেখো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ঠিক মতন অল নোটিফিকেশনের জন্য। তাহলে ক্লাস 8-এর অনেক বিষয় নিয়ে এখানে আলোচিত হবে, বিজ্ঞানের, অঙ্কের তোমরা কিছু সুবিধা অবশ্যই পাবে। তাহলে চলে এসো আজকের প্রথম বিষয়, তাপের সঞ্চালন। সঞ্চালন কথাটার অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সঞ্চালিত হওয়া, তাই না? তা সেই তাপের সঞ্চালন যখন হয় তখন তাপশক্তি একটা স্থান থেকে অন্য স্থানে যায়। সেখানে তোমরা একটা জিনিস শিখেছো যে তাপ সঞ্চালনের জন্য প্রাথমিক যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে উষ্ণতার পার্থক্য। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যেতে হলে যে জায়গা থেকে তাপ যাবে সেই জায়গার উষ্ণতা বেশি থাকতে হবে, আর যে তাপ গ্রহণ করবে তার উষ্ণতা কম থাকতে হবে। তখনই দেখা যাবে বেশি উষ্ণতার স্থান থেকে কম উষ্ণতার স্থানের দিকে তাপের সঞ্চালন হবে, বা তাপ শক্তি বেশি উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুর দিকে যাবে। কতক্ষণ যাবে? যতক্ষণ না দুটো জায়গার বা দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য সমান হয়। যখন উষ্ণতার পার্থক্য সমান হয়ে যাবে তখন আর তাপের সঞ্চালন হবে না। তাহলে এইটুকুনি আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলে তাপের সঞ্চালন হলো তাপশক্তির এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাপের সঞ্চালন এই যে বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনকে নানাভাবে প্রভাবিত করে, সেটা আজকে আমরা তাপের সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থের আলোচনাতে বলবো। তাহলে তাপের সঞ্চালনের জন্যে আমরা প্রথমেই কেন তাপের সঞ্চালন পড়ানোর জন্যে সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করব, তার কারণ হলো যে তাপ সঞ্চালিত হওয়ার জন্য মিডিয়াম, একটা মাধ্যম প্রয়োজন হতে পারে, আবার নাও হতে পারে। তাপ সঞ্চালনের যে পদ্ধতিগুলি আছে, পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতি, এই তিন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। তাহলে এই তাপ সঞ্চালিত হওয়ার তিনটে পদ্ধতিতে সব ক্ষেত্রেই কিন্তু মাধ্যম বা মিডিয়াম লাগে না। মাধ্যম ছাড়াও কিন্তু তাপ শক্তি সঞ্চালিত হতে পারে। কোন পদ্ধতিতে পারে? বিকিরণ পদ্ধতিতে পারে। এই যে সূর্য থেকে তাপ পৃথিবী পর্যন্ত পৌঁছাচ্ছে, এর মাঝে প্রায় পুরোটাই শূন্যস্থান। একেবারে পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল শেষ হয়ে গেল যেখান থেকে, সেখান থেকে মহাশূন্য সূর্য পর্যন্ত। তাহলে সূর্য থেকে তাপ আসছে কি করে? বিকিরণ পদ্ধতিতে আসছে। আর অন্য দুটো পদ্ধতি যেটা রয়েছে সেটাতে মাধ্যম লাগবে। তাপের পরিবহন পদ্ধতিতে সঞ্চালনের জন্য একটি কঠিন মাধ্যম লাগবে, আর পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্যে
তরল বা গ্যাসীয় মাধ্যম লাগবে। এই যে মাধ্যম লাগছে, সেই মাধ্যমের প্রকার অনুযায়ী, মাধ্যমের প্রকার কেন বলছি, সব মাধ্যম সমানভাবে তাপ নিয়ে যেতে পারে না। যেসব মাধ্যম তাপ সহজে বয়ে নিয়ে যায় সেগুলোই তাপের সুপরিবাহী পদার্থ, এবং যারা পারে না তারা তাপের কুপরিবাহী পদার্থ, বা যারা অল্প পারে। সেই কারণে তাপ সঞ্চালনের বোঝার আগে আমাদের এই সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থ ব্যাপারটা বুঝতে হবে। তোমাদের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ তাপ সঞ্চালনের দুটো উদাহরণ বলতে পারো, আমি অবশ্যই তোমাদের পাঠ্য বই থেকেই নিয়েছি এই ছবিগুলি, এবং তার জন্যে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদকে ধন্যবাদ জানানো উচিত যে তাদের বইয়ের ছবি ব্যবহার করলাম বলে। সেই তাপের সঞ্চালনের যে দুটো উদাহরণ দিচ্ছি সেটা সম্পর্কে একটু বলে দিই। দেখতেই পাচ্ছ যে তার জালির উপরে একটি বিকারে জল নিয়েছি, দিয়ে তার জালির তলায়, মানে স্ট্যান্ড সহ তার জালি, বুনসেন বার্নার বা গ্যাস বার্নার দিয়ে আমরা ওই জলটাকে গরম করেছি। এইবার প্রথম ক্ষেত্রে একটি কাঠের স্কেল ডুবিয়ে রেখেছি, আর দ্বিতীয় ক্ষেত্রে একটি চামচ ডুবিয়ে রেখেছি ওই গরম জলের মধ্যে, দিয়ে গ্যাস বার্নার দিয়ে দুটোকেই গরম করছি। আমরা দেখব যে কাঠের স্কেলটা খুব সহজেই হাত দিয়ে তুলে নিতে পারবো ওই বিকার থেকে, কিন্তু চামচটা যখন জল ফুটে যাবে তখন চামচটাকে কিন্তু হাত দিয়ে আর ধরা যাবে না। তার কারণ কি, ওই যে বললাম সব পদার্থ সমানভাবে তাপের সঞ্চালন করে না। প্রথম ক্ষেত্রে কাঠ প্রায় তাপের সঞ্চালন ঘটায় না, ফলে তাপে সঞ্চালন না ঘটানোর জন্যে যে প্রান্তটা কাঠের স্কেলের গরম হয়েছে সেই প্রান্তটা, বা যে প্রান্তটা আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি সেই প্রান্তটা গরম হয়েছে, কিন্তু অপর প্রান্ততে তাপ আর ছড়ায়নি, ফলে সেই প্রান্তটা আর গরম হয়নি। কিন্তু চামচের ক্ষেত্রে এটা যেহেতু ধাতব পদার্থ, তাপের সঞ্চালন খুব দ্রুত করে, ফলে যখন জল ফুটেছে যে অংশটা জলের মধ্যে ডোবানো ছিল চামচের, সে অংশটাও যেমন গরম হয়েছে, তাপ দ্রুত সঞ্চালিত হয়ে চামচের পিছনের প্রান্তেও ছড়িয়ে গেছে। সেই কারণে আমরা আর পিছনের প্রান্তটা হাত দিয়ে আর ধরতে পারছি না। তাহলে এইটা একটা খুব সুন্দর তাপ সঞ্চালনের পরীক্ষা, যে প্রথম ক্ষেত্রে ভালো করে তাপ সঞ্চালিত হয়নি, দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে। এরকম তোমরা বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে অনেক ঘটনায় দেখে থাকবে যেখানে তাপের সঞ্চালন হচ্ছে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে দিই, শীতকালে একটা লোহার চেয়ারে বসে দেখবে চেয়ারটা খুব ঠান্ডা লাগে, কিন্তু গরমকালে লাগে না, বা গরমকালে উল্টে আরামই লাগে একটা স্টিলের চেয়ারে বসতে, যদি সেই চেয়ারটা খুব গরম না হয়ে যায় বা না হয়ে থাকে। শীতকালে কেন খারাপ লাগে? তার কারণ শীতকালে পরিবেশের টেম্পারেচার কম থাকায় ওই ধাতব চেয়ারটি, সেটা লোহার হতে পারে, স্টিলের হতে পারে, তার মধ্যে প্রায় তাপ থাকেই না, খুব কম তাপ থাকে। ফলে কি হয়, আমরা যখন বসি আমাদের দেহ থেকে খুব দ্রুত তাপ ওই চেয়ারে সঞ্চালিত হয়, ফলে যে অংশটা চেয়ারে স্পর্শ করে রয়েছে আমাদের দেহের, সেই অংশটা থেকে তাপ দ্রুত বেরিয়ে যায় বলে খারাপ লাগে। আর গরমকালে কি হয়, পরিবেশের টেম্পারেচার দেখা যাবে আমাদের দেহের টেম্পারেচারের সমান বা তার থেকে একটু বেশি থাকে, ফলে চেয়ারও সেইভাবে গরম হয়ে থাকে, তখন বসলে আমাদের দেহ থেকে তাপ বেরোবে না,
কিন্তু চেয়ার যদি বেশি গরম হয়ে যায় তখন আর বসতে পারবো না, তখন চেয়ার থেকে তাপ আমাদের দেহে প্রবেশ করবে, তখন লাফিয়ে উঠতে হবে যে না প্রচণ্ড গরম। ঠিক যেরকম হয় তোমরা যখন স্কুলে আসো বা পড়তে যাও, সাইকেলের সিট যদি সাইকেলটা রোদে থাকে এত গরম হয়ে যায় যে তার উপরে বসা যায় না। কেন বসা যায় না? তখন সিট থেকে তোমার দেহে তাপ সঞ্চালিত হচ্ছে, হ্যাঁ, ফলে গরম লাগছে সিটটা। আবার যখন অতটা গরম হবে না স্টিলের বা ধাতব চেয়ার, তখন খুব খারাপ লাগবে না, তার কারণ তখন অল্প অল্প তাপ দেহ থেকে বেরিয়ে যাবে, তখন চেয়ারটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগবে, বেশ ভালোই লাগবে। তাহলে এই যে উদাহরণগুলো দিলাম তার থেকে একটা জিনিস নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, তাপ সঞ্চালন হয় বলেই আমাদের এই ঠান্ডা লাগা বা গরম লাগার অনুভূতিগুলি তৈরি হয়। যদি তাপের সঞ্চালন না হতো তাহলে সেই অনুভূতি আসতো না। তাহলে আশা করি তাপ সঞ্চালন ব্যাপারটা বুঝতে পেরেছি বা তোমাদের বুঝতে পারিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। আর তাপ সঞ্চালন তাহলে তিনটে পদ্ধতিতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি, 2 নম্বর পরিচালন পদ্ধতি এবং 3 নম্বর বিকিরণ পদ্ধতি। এই পদ্ধতিগুলো নিয়ে আমরা আর একটা ভিডিওতে আলোচনা করব, এখন এটা নিয়ে আলোচনা করব না, তাপের পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতি নিয়ে। আমরা এইবার তাপের সুপরিবাহী পদার্থ এবং কুপরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করি। তাহলে তাপের সুপরিবাহী পদার্থ মানে যারা তাপ সহজে পরিবাহিত করে, ঠিক সেরকম একটা উদাহরণ আমি দিচ্ছি। সাধারণত ধাতব পদার্থ তাপের সুপরিবাহী হয়, অধাতব পদার্থ তাপের সুপরিবাহী সাধারণত হয় না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করেছি, এই পরীক্ষাটা তোমরা বাড়িতেও করতে পারবে। একটা ধাতব সাঁড়াশি নিয়েছি, এবার সাঁড়াশির যে হ্যান্ডেলগুলো, তার একটা হ্যান্ডেলে অনেকটা কাগজ মুড়িয়ে নিয়েছি, যে আঠা দিয়ে আটকে নিয়েছি কাগজটা যাতে খুলে না যায়। এই অবস্থায় কাগজটাকে গরম করছি, কি দেখব? দেখব যে কাগজটা সহজে আগুন ধরছে না। তার কারণ কি? কাগজটা গরম হলে যে তাপ তার মধ্যে আসছে সেটা দ্রুত ওই ধাতব সাঁড়াশির মধ্যে ছড়িয়ে পড়ছে, সেই কারণে সহজে আগুন ধরছে না। আগুন কাগজে ধরার জন্য একটা নির্দিষ্ট উষ্ণতায় কাগজকে পৌঁছাতে হবে, যেটাকে তার জ্বলনাঙ্ক বলে। সেই জ্বলনাঙ্কে আর পৌঁছাচ্ছে না উষ্ণতা, তার আগে তাপ সব ওই সাঁড়াশিতে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং সাঁড়াশি তাপের সুপরিবাহী পদার্থ বা সাঁড়াশি যে মেটাল দিয়ে তৈরি সেটা তাপের সুপরিবাহী পদার্থের জন্য এটা হচ্ছে। তাহলে বুঝতেই পারলে তাপের সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কীভাবে দ্রুত তাপ সঞ্চালিত হয়। এক্ষেত্রে সেই জন্যেই কাগজটায় আগুন লাগছে না। তাহলে বিভিন্ন ধাতু তাপের সুপরিবাহী পদার্থ। এরপরে চলে এসো তাপের কুপরিবাহী পদার্থ, অর্থাৎ যারা খুব অল্প তাপ পরিবহন করে বা করেই না, তারা তাপের কুপরিবাহী পদার্থ। সাধারণত অধাতব পদার্থগুলো, এমনকি বাতাস, জল, এরাও তাপের কুপরিবাহী পদার্থ। তবে অধাতব পদার্থের মধ্যে একটু বেশি কম আছে, যেমন প্লাস্টিক অধাতব পদার্থ হলেও তাপের পরিবহন ঘটায়। দেখবে সেই জন্য প্লাস্টিকের জিনিসপত্র তাড়াতাড়ি গরম হয়, জল গরম হতে অনেক সময় লাগে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা আর একটা পরীক্ষা দেখাচ্ছি, আগের মতনই পরীক্ষা। এখানে আমরা একটি বড় পেন্সিল নিয়েছি। পেন্সিল অনেকটা বড়, অনেক বড় বড় পেন্সিলও কিনতে পাওয়া যায়, সেরকম একটা পেন্সিল নেবে। সেই পেন্সিলের একটা প্রান্তে কাগজ জড়াবে, ঠিক আগের মতন করে আঠা দিয়ে আটকে নেবে, দিয়ে ওই গ্যাস বার্নারে কাগজটা ধরবে। দেখবে খুব তাড়াতাড়ি জ্বলে যাবে কাগজটা। আগের ক্ষেত্রে কিন্তু জ্বলেনি। তাহলে তাড়াতাড়ি জ্বললো কেন? এখানে পেন্সিল কাঠ দিয়ে তৈরি হয়, সেই কাঠ তাপের কুপরিবাহী, ফলে কাগজটাকে যখন তুমি গরম করেছো সেই তাপ পেন্সিলে ছড়াতে পারেনি, ফলে কাগজটা খুব দ্রুত, কাগজটার উষ্ণতা বেড়েছে এবং সেটা জ্বলনাঙ্কে পৌঁছেছে বলে আগুন লেগে গেছে। তাহলে এর থেকে বুঝতে পারলে কাঠ
তাপের একটি কুপরিবাহী পদার্থ। হ্যাঁ, জল, কাঠ, বিশুদ্ধ বায়ু, এগুলো তাপের, প্লাস্টিক, ফাইবার যেগুলো হয়, সবই তাপের কুপরিবাহী পদার্থ। এইবার আমরা যে ব্যাপারটায় চলে আসব, কতগুলি পরীক্ষা দেব। এই পরীক্ষাগুলো তোমাদের বইয়েও আছে এবং ইন্টারেস্টিং বিষয়, সবই তাপের কুপরিবাহী পদার্থের উদাহরণ হিসাবে দেখব। তাহলে প্রথম দেখো, একটা কাগজ নিয়েছি পরীক্ষা 1, কাগজটাকে দুভাঁজ করেছি, করলে ওই যে তোমরা ঝালমুড়ি খাওয়ার ঠোঙা যেমন হয় সেরকম হয়েছে, দিয়ে ওই খোলা প্রান্তগুলো আঠা দিয়ে আটকে নিয়ে একটা ঠোঙার মতন বানিয়েছি। তো এরকম দু রকম কাগজ নেব, একটা হচ্ছে পাতলা কাগজ দিয়ে বানাবো, একটা মোটা কাগজ দিয়ে বানাবো। দিয়ে তার মধ্যে জল নেব, দিয়ে ওই গ্যাসের উপরে বসিয়ে, মানে স্ট্যান্ড দিয়ে বসাবো এবং গ্যাসটাকে জ্বালিয়ে দেব। অদ্ভুত ঘটনা দেখব, পাতলা কাগজ দিয়ে তৈরি ওই ঠোঙাটার মধ্যে যে জল রেখে গরম করছি, সেই জলটা কিন্তু গরম হয়ে যাবে, কিন্তু কাগজটা পুড়বে না, এমনকি ভিতরের জলটা ফুটেও যেতে পারে। কিন্তু মোটা কাগজ দিয়ে তৈরি ওই ঠোঙার মধ্যে জল রেখে যেটা পোড়াচ্ছি, সেটাই দেখব সেটা হবে না, এমনকি কাগজটায় আগুন লেগে যেতে পারে। তাহলে এরকম কেন হলো? এরকম হওয়ার কারণ, পাতলা কাগজ খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে, যদিও কাগজ তাপের সুপরিবাহী পদার্থ নয়, কিন্তু কাগজটা যেহেতু পাতলা, খুব তাড়াতাড়ি তাপটা ওই ভিতরের জলের মধ্যে পৌঁছে দেয়। ফলে কাগজটার উষ্ণতা কখনোই জ্বলনাঙ্ক, এই টার্মটা খেয়াল রাখবে, জ্বলনাঙ্ক, যে কোনো পদার্থের জ্বলনাঙ্ক হয়, যেমন স্ফুটনাঙ্ক হয়, হিমাঙ্ক হয় তরলের, ঠিক সেরকম জ্বলনাঙ্ক বলে একটি বিষয় আছে। অর্থাৎ সেই উষ্ণতায় না পৌঁছালে তাতে আগুন লাগবে না। আগুন লাগা মানে কি? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া শুরু হবে না। তাহলে যেহেতু কাগজের, পাতলা কাগজ দিয়ে এটা তৈরি, সেই ক্ষেত্রে তাপ চলে যাবে ভিতরের জলে, ফলে জ্বলনাঙ্কে পৌঁছাবে না বলে দেখা যাবে সেটাই আগুন লাগবে না। কিন্তু মোটা কাগজের ক্ষেত্রে কি হবে? মোটা কাগজের ক্ষেত্রে দেখা যাবে যে তাপ সঞ্চালিত হবে না, কাগজ যেহেতু তাপের কুপরিবাহী, অতটা তাপ জলের মধ্যে যাবে না, ফলে তাপ কাগজের মধ্যে জমবে এবং জ্বলনাঙ্কে পৌঁছে যাবে, আগুন লেগে যাবে সেই জন্য কাগজটা। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এটা পরীক্ষার প্রশ্ন হিসাবে অনেক সময় আসে। তারপরে দ্বিতীয় পরীক্ষা, এখানে কি করা হয়েছে দেখো, একটা টেস্ট টিউবের মধ্যে জল নেওয়া হয়েছে, একটা বরফের টুকরোকে লোহার বা তামার তার জড়িয়ে ভারী করে নেওয়া আছে। তোমরা তো জানো যে বরফ জলে ভাসে, জলে ভাসলে এই পরীক্ষা হবে না। দিয়ে সেটাকে ওই টেস্ট টিউবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কী হবে? বরফের সাথে তার বাঁধা আছে বলে সেটা ভারী হয়ে গেছে, টেস্ট টিউবের তলায় চলে গেছে। দিয়ে আবার একটা ক্ল্যাম্পের সাহায্যে ধরে একটা বুনসেন বার্নার অথবা গ্যাস বার্নার দিয়ে আমরা টেস্ট টিউবটা এরকম কাত করে টেস্ট টিউবের উপরের দিকের অংশটাকে গরম করব, মানে জলের উপরিতলটাকে গরম করতে আরম্ভ করব। কি দেখবো? অদ্ভুত ব্যাপার দেখব। অনেকক্ষণ গরম করার পরে দেখব এই টেস্ট টিউবের উপরের দিকে জল ফুটছে, কিন্তু তলার দিকের বরফ গলছে না, বা গললেও সেটা খুব হালকা করে গলছে, অল্প করে গলছে। এরকম কেন হলো? উপরের দিকটা ফুটে গেছে মানে কি, উপরের দিকে 100°C টেম্পারেচারে পৌঁছেছে জল, কিন্তু নিচের দিকে বরফ গলছে না, মানে সেখানে একটা টেম্পারেচার ওই 0°-র কাছেই থাকবে, তার কারণ বরফ দিলেই সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে জলটা। তাহলে পুরো জলটাই তো ফুটে যাওয়া উচিত ছিল, সেটা হলো না। এই কারণেই উপরের দিক থেকে তাপ নিচের দিকে সঞ্চালিত হয়নি, সেই জন্য বরফ সেভাবে গলেনি। তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? জল তাপের কুপরিবাহী পদার্থ। এবার আমরা কতগুলো বাস্তব জীবনের উদাহরণ নিয়ে আসব
যেগুলো আমরা তাপের কুপরিবাহী পদার্থ হিসেবে ব্যবহার করে আমরা বিভিন্ন সুবিধা পাই। প্রথম বরফ, ওই যে দেখবে বাজার টাজারে মাছের বাজারে বরফ দিয়ে মাছ ঢাকা হয়, সেগুলো দেখা যাবে কাঠের গুঁড়ো অথবা ধানের যে তুষ হয়, ধান থেকে চাল বের করার পর সেই তুষ দিয়ে ঢেকে রাখা হয়, ফলে বরফ সহজে গলে না। তাহলে এরকম কেন হয়? তার কারণ ওই কাঠের গুঁড়ো বা তুষ, তারা হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, আর তার মধ্যে বাতাস আটকে থাকে, বাতাস তাপের কুপরিবাহী পদার্থ। ফলে বাইরে থেকে তাপ বরফে আসে না, বা আসলেও খুব কম আসে, ফলে বরফটা দেখা যাবে গলবে না বা খুব অল্প গলবে, সেই কারণে এটা করা হয়। 2 নম্বর কি বলা হয়, যে শীতকালে দুটো পাতলা সুতির জামা পরা আরামদায়ক। মানে কি, একটা মোটা সুতির জামা পরে ঘুরে বেড়াচ্ছে একটা ছেলে, তার অতটা গরম লাগবে না, মানে দেহ অতটা গরম হবে না, ঠান্ডা লাগবে তার বেশ। কিন্তু একই পুরু হবে এমন দুটো পাতলা জামা, মানে দুটো পাতলা জামা পরলে ওই মোটা জামাটার মতন পুরু হয়ে যাবে। সেরকম দুটো পাতলা জামা পরে আরেকটি তার বন্ধু ঘুরে বেড়াচ্ছে, তার অতটা ঠান্ডা লাগছে না। এটা এরকম কেন হলো? বা অনেকে বাচ্চারাও করে, 3-4টে জামা পরে নেয় শীতকালে, সোয়েটার পরছে না, তাতে ওই সোয়েটারের মতনই কাজ করছে। তার কারণ সুতি, এটা কিন্তু আমি পলিয়েস্টারের জামা বলিনি, সুতির জামা তাপের কুপরিবাহী, পলিয়েস্টারের জামা একটু তাপের সুপরিবাহী কিছুটা, সেই কারণে অতটা কুপরিবাহী নয়, সেই জন্য পলিয়েস্টারের জামা, টেরিকটের জামা পরলে বেশি গরম লাগে। তাহলে পাতলা সুতির জামা কুপরিবাহী, আর যখন দুটো জামা বা 3টে জামা পরবো, তখন তার দুটো জামার ফাঁকে ফাঁকে বাতাস আটকে থাকবে, বাতাসও কুপরিবাহী। ফলে কি হবে, দেহ থেকে তাপ বাইরে বেরোবে না, খুব কম বেরোবে। মানে প্রথমে দেহ থেকে একটা বাতাসের স্তরে যেতে হবে, তারপরে একটা সুতির জামার স্তরে যেতে হবে, তারপরে আবার একটা বাতাসের স্তর, তারপরে আবার একটা সুতির জামার স্তর, এরকম করে বারবার মিডিয়াম মাধ্যম চেঞ্জ করতে করতে তাপকে বেরোতে হবে। সেটা তাপের বেরোনোর পক্ষে খুব একটা সুবিধা হয় না মিডিয়াম চেঞ্জ করলে। ফলে সবগুলোই তো কুপরিবাহী পদার্থ, ফলে তাপ অতটা বেরোবে না। সেই কারণে একটা শীতকালে মোটা জামা পরিবর্তে দুটো সুতির পাতলা বা 3টে সুতির পাতলা জামা পরা বেশি আরামদায়ক হবে। তারপরে 3 নম্বরটা, শীতকালে উলের পোশাক পরা হয় কেন? 2 নম্বরের মতনই ব্যাপারটা, উল হচ্ছে তাপের কুপরিবাহী, আর উলটা দেখবে ফাঁপা হয়, হ্যাঁ, ফলে উলের সোয়েটারের মধ্যে প্রচুর বাতাস আটকে থাকে, ফলে আমাদের দেহ থেকে তাপ বাইরে যাবে না। শীতকালে ব্যাপারটা কি হয়, দেহের টেম্পারেচার বেশি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, পরিবেশের টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, কি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে বাতাসের টেম্পারেচার কম বলে আমার দেহ থেকে তাপ বেরোবে, সেটাকে বেরোই বলেই আমাদের ঠান্ডা লাগে। কিন্তু যখন আমি একটা উলের পোশাক পরে থাকবো, তখন সেই তাপটা আটকে দেবে উল এবং তার মধ্যে থেকে আটকে থাকা বায়ু, দুটোই কুপরিবাহী পদার্থ, ফলে দেহ থেকে সেভাবে তাপ বেরোবে না, ফলে আমাদের দেহটা গরম থাকবে। এরপরে চলে এসো 4 নম্বর, শীতকালে কম্বল গায়ে দেওয়া হয় কেন? ব্যাপারটা সেই একই, হ্যাঁ, কম্বল বা আমরা লেপ গায়ে দিই এই কারণে, এগুলো তাপের কুপরিবাহী পদার্থ এবং এর মধ্যেও প্রচুর বাতাস আটকে থাকে, ফলে দেহটা গরম থাকবে, দেহ থেকে তাপ বেরোবে না, বা বেরোলেও খুব অল্প বেরোবে, আর যেটুকুনি বেরোবে তো কম্বলের মধ্যেই থেকে যাবে, ফলে কম্বলের ভিতরটা গরম হয়ে যাবে বা লেপের ভিতরটা গরম হয়ে যাবে। 5 নম্বর কি বলেছি, খড়ের চালের মাটির বাড়িতে থাকা আরামদায়ক। মানে ওই কংক্রিটের বাড়ি বা টিনের চালের বাড়ির তুলনায়, সেটা পরের প্রশ্ন তো দিয়েছি, টিনের চালের বা কংক্রিটের চালের বাড়িতে থাকা কষ্টকর কেন? তার কারণটা কি, মাটি তাপের কুপরিবাহী, এবং দেখবো মাটির বাড়ির দেওয়ালগুলো অনেকটা চওড়া হয়, আবার খড় এবং তার মধ্যে আটকে থাকা বাতাস, অর্থাৎ চালের যে খড় রয়েছে সে খড়ের কুপরিবাহী, তার মধ্যে বাতাস আটকে আছে, সেটা কুপরিবাহী। ফলে গরমকালে তাপ ঢোকার কথা ঘরের মধ্যে, কারণ ঘরের টেম্পারেচার কম, পরিবেশের টেম্পারেচার বেশি, কিন্তু এই কুপরিবাহী পদার্থগুলো মাটি বা খড় বা তার মধ্যে আটকে থাকা বায়ু সব তাপের কুপরিবাহী হয় বলে ভিতরে অতটা তাপ ঢুকতে পারে না, ফলে ঘরটা ঠান্ডা থাকে, আরামদায়ক। আবার শীতকালে আমরা যখন ঘরে থাকি, আমাদের গা তো গরম, সবসময় বাতাসকে গরম করে, ঘরের মধ্যে লাইট টাইট জ্বালানো হয়, ফলে ঘরের ভিতরটা গরম হয়ে যায়, সেই তাপ বাইরে বেরিয়ে যাওয়ার কথা। শীতকালে রাত্রেবেলায় তো বাইরের দিকে টেম্পারেচার কম,
তা সেটা হবে না, কেননা ঘরের জানলা দরজা মোটামুটি বন্ধ থাকে। ফলে বাতাসটা ভিতরে গরম হয়ে গেলে ওই মাটি বা খড়ের চাল সবাই কুপরিবাহী পদার্থ বলে বাতাস, ভিতরে বাতাস কুপরিবাহী পদার্থ, ফলে তাপটা বাইরে যায় না, ফলে ঘরটা গরম থাকে। সেই কারণে খড়ের চালের মাটির বাড়িতে থাকা আরামদায়ক। আর টিনের চালের বা কংক্রিটের ছাদের বাড়িতে থাকা কষ্টকর। এখন তো যারা পাকা বাড়িতে থাকে তাদের হয় কংক্রিটের ছাদ হয়, নইলে টিনের চাল হয়। হ্যাঁ, আর যারা এমনি টিনের চালের বাড়িতে থাকছে তাদের অনেকের বাড়ির দেওয়ালগুলো টিন দিয়ে তৈরি করছে বা ওই বেড়া জাতীয় জিনিস দিয়ে বানাচ্ছে। ফলে কি হচ্ছে, এই যে টিনের চাল, টিন তো তাপের সুপরিবাহী পদার্থ, ফলে সে গরমকালে তাড়াতাড়ি গরম হচ্ছে, ভিতরে তাপ ঢুকিয়ে দিচ্ছে, ঘর গরম হয়ে যাচ্ছে। কংক্রিটের ঢালাই, ভিতরে লোহা আছে, পাথর আছে, সেই ছাদ তো গরম হবে, সে তাপের সুপরিবাহী হয়ে যাবে, সে খুব দ্রুত ভিতরে তাপ পাঠিয়ে দেবে, ফলে ঘরটা গরম হয়ে যাবে। আবার শীতকালে কী হবে, উল্টো ব্যাপার, শীতকালে ঘরের তাপ বাইরে বের করে দেবে তাড়াতাড়ি। হ্যাঁ, ফলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে। তার কারণ টিনের চাল বলো, টিনের দেওয়াল বলো বা কংক্রিটের ছাদ, সবই তাপের সুপরিবাহী। ভিতর থেকে তাপ বের করে দেবে, ফলে ঘরটা ঠান্ডা হবে, ঘরটা গরম থাকতে পারবে না। সেই কারণে এই ধরনের বাড়িতে খুব গরমের সময় বা খুব শীতের সময় থাকা সত্যিই কষ্টকর। তার ব্যাপারটা বোঝা গেল। এরপরে চলে এসো, আমরা তো আমাদের নিয়ে বললাম এতক্ষণ ধরে, পশু পাখিরও তো গরম লাগে, তারা কিভাবে এই গরম থেকে বা ঠান্ডা থেকে মুক্তি পায়। গরম থেকে মুক্তি পাওয়ার আর কিছু উপায় নেই। গরম থেকে মুক্তির জন্য এরা দিনের বেলায় খুব একটা, যখন রোদ উঠে যায় বাইরে থাকে না। তোমরা লক্ষ্য করে দেখবে পাখিরা গরমকালে সকালবেলায় খুব বেরোয়, আবার বিকালবেলায় বেরোয়, আর দুপুরের সময়টা অতটা দেখা যায় না ওদের, ওরা তখন কোনো ছায়াতে বিশ্রাম নেয়। যেমন অন্যান্য পশুরাও তাই করে, দিনের বেলায় প্রচণ্ড রোদে তারা থাকে না, কোনো ছায়ার জায়গায় গাছের তলায় বসে বিশ্রামটি নেয়, আর সকাল আর বিকালে খাদ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে। অনেক আছে গরমের দেশের প্রাণী যারা রাত্রেবেলায় বেরোয়, দেখবা যত পোকামাকড় রাত্রেবেলায় বেরোয়, দিনের বেলায় মাটির তলায় গর্তে থাকছে, তার কারণে গরমটাকে থেকে নিজেকে বাঁচানোর জন্য। শীতকালে আবার কি হয়, শীতকালে দেখা যাবে যে ঠান্ডা হয়ে গেলে অনেক প্রাণী নড়াচড়াই করতে পারে না, তারা সব শীত ঘুম দিতে চলে যায়। যেমন ব্যাঙ, সাপ, টিকটিকিরা, তারা কোনো জায়গায় লুকিয়ে থাকবে যাতে সেখানটা গরম, সেরকম জায়গায় মাটির তলায় বা কোনো গর্তের মধ্যে থাকবে। আর যারা ঘুরে বেড়াচ্ছে তারা নিজেরা নানা পদ্ধতিতে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করবে। সেরকম দুটি উদাহরণ আমি দিয়েছি, দেখবে এটা তোমরা হয়তো নাও দেখতে পারো, যারা জঙ্গলমহলে থাকে তারা দেখতে পাবে যে হাতি শীতকালে ধুলো গায়ে মাখে, মুগের মানে ছবিও দিয়েছি, সুর দিয়ে ধুলো তুলে তুলে গায়ে মেখে নেয়। হ্যাঁ, এটা শুধু হাতি না, অনেক স্তন্যপায়ী প্রাণীই করে। হ্যাঁ, ধুলোর উপরে গড়াগড়ি দিচ্ছে, কুকুর টুকুরও করে। হ্যাঁ, তাহলে এরকম কেন করছে? তার কারণ ধুলো তাপের কুপরিবাহী পদার্থ, গায়ে লেগে থাকলে বাতাস আটকে রাখবে ধুলোর ফাঁকে ফাঁকে, ফলে বাতাস এবং ধুলোর কণা দুটোই কুপরিবাহী পদার্থ হওয়াতে হাতির গা থেকে তাপ অতটা বাইরে যাবে না, ফলে ওদের একটু আরাম লাগবে। তাহলে এইটা একটা বুঝতে পারলে, এই কারণে করে হাতি, কুকুর, এরা এই কাজটা করে। হ্যাঁ, কুকুরের তো আর সুর নেই যে গায়ে ধুলো ছুঁড়ে দেবে, ওই ধুলোর উপরে গড়াগড়ি খেয়ে ধুলোটা গায়ে মেখে নেয়। এই একটা। আর একটা হচ্ছে কিছু কিছু প্রাণী আছে, তাদের লোমটা একটু ফুলিয়ে রাখে শীতকালে। হ্যাঁ, যেমন ভাল্লুক, তাহলে কী হবে, তার মধ্যে ওই ফোলানো লোমের মধ্যে বাতাস আটকে থাকবে, ফলে দেহ থেকে অতটা তাপ বেরোবে না। ঠিক একই জিনিস করে পাখিরা অনেক সময় যখন খুব ঠান্ডা লাগে গাছের ডালে বসে থেকে পালকগুলোর মধ্যে ফুলিয়ে তোলে, ফুলে দেখে মনে হয় পাখিটা অনেক বড় হয়ে গিয়েছে। তো পাখি কি আর বড় হবে? তা না, পাখির পালকগুলো এমনভাবে ফুলিয়েছে যে দেখে একটু বড় লাগছে, কিন্তু তার মধ্যে বাতাস আটকে রেখেছে। এমনি তো পালকগুলো বা লোম এগুলো সবই তাপের কুপরিবাহী, আর তার মধ্যে বাতাস আটকে থাকলে কী হবে, আরও বেশি তাপের কুপরিবাহী হয়ে যাবে, তখন দেহ থেকে তাপ বেরোবে না, ফলে ওদের আরাম লাগবে। এই হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে শীতকালে চেষ্টা করে। আবার অনেক প্রাণী আছে
দিনের বেলায় রোদ পোয়ায় ঠান্ডা জায়গায় যাবে না, দেহটাকে গরম রাখতে চেষ্টা করবে। হ্যাঁ, সেটা বাঘ ভাল্লুক থেকে শুরু করে সবাই করে। হ্যাঁ, অনেকে আছে যেমন মেরু অঞ্চলের ভাল্লুক, হ্যাঁ, তারা একেবারে শীতকালটা কোনো গুহায় কাটায়, বেরোয় না। আবার মরুভূমির প্রাণীরা দেখা যাবে ওখানে যখন ঠান্ডা পড়ে, হ্যাঁ, মরুভূমিতে দিনের বেলায় সেই সারা গ্রীষ্ম বর্ষা সবই শীত গরম থাকে, কিন্তু রাত্রেবেলাটা ঠান্ডা হয়ে যায়। তা ওরা দেখা যাবে রাত্রেবেলায় বেরিয়ে খাওয়ার টাওয়ার শিকার করা বা খাদ্য সংগ্রহ করে, দিনের বেলায় গরমের মধ্যে খুব একটা বেরোয় না। তাহলে এরকম ব্যবস্থা আছে তাদের, এই তাপ সঞ্চালন অনুযায়ী নিজেদের প্রোটেকশান দেওয়া বা নিজেদের আরামদায়ক অবস্থায় পৌঁছানোর জন্য। তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম আর একবার বলে দিই। সেটা হলো যে তাপ সঞ্চালন কাকে বলে, তাপ সঞ্চালন জিনিসটা কি, তাপ সঞ্চালন কি পদ্ধতিতে হয়। তবে পদ্ধতিগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেব। আর কি আলোচনা করলাম, তাপের সুপরিবাহী পদার্থ এবং তাপের কুপরিবাহী পদার্থ সম্পর্কে আলোচনা করলাম। আর আলোচনা করলাম কেন তাপের সুপরিবাহী এবং কেন তাপের কুপরিবাহী পদার্থ এটা হচ্ছে। আর সবশেষে কিছু বাস্তব উদাহরণ দিলাম মানুষের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে, অন্যান্য প্রাণী ক্ষেত্রে আর কি। তাহলে আজকে এই পর্যন্তই। অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্টটা একদমই পাচ্ছি না, যে কমেন্ট বক্সে কমেন্ট মানে কি, তাহলে ধরতে হবে তোমরা সব কিছুই বুঝে যাচ্ছ, তাহলে সেটা খুবই ভালো। যদি কিছু সমস্যা হয় কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই উত্তর দেব।